আর আশঙ্কা নয়, এবার সত্যি সত্যি বাংলাদেশে আঘাত হানল বড় ধরনের ভূমিকম্প। 5.7 মাত্রার এই কম্পনে ঝরে গেল অন্তত 9টি প্রাণ। বিশ্লেষকদের শঙ্কা এরই মধ্যে বলছে যে এদেশের মানুষের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আরও বড় ধরনের ভূমিকম্প। তাহলে আমাদের উপায় কি? এলোপাথারি ভবনের এই শহরে কোথায় পালাবে মানুষ? নিকট ভবিষ্যতে ভূমিকম্পের বড় দুর্যোগ মোকাবেলার কতখানি প্রস্তুতি আছে বাংলাদেশের? দর্শক, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজব আজকের ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আজকের আলোচনার বিষয় ভূমিকম্পে কতটুকু প্রস্তুত বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী এবং আমাদের সাথে আছেন এই আলোচনায় দুজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটে শিক্ষকতা করছেন, এবং একই সাথে আছেন বুয়েটের আরেক শিক্ষক অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম, তিনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ বুয়েটে শিক্ষকতা করছেন। আপনাদের দুজনকেই স্বাগত এই আলোচনায়। শুরুতেই ডক্টর আনসারি, আপনাকে দিয়ে শুরু করি। আপনার ভূমিকম্প বিষয়ক আলাপ আলোচনা, বিশেষজ্ঞ মতামত আমরা প্রায় দেখে থাকি। আমি নিজেও কয়েকবার আপনার সাক্ষাৎকার নিয়েছি রিপোর্টের জন্য। প্রথমে যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, যেই ভূমিকম্পটা আমরা আজকে দেখলাম এটি আমাদেরকে নাড়িয়ে দিল। বলা হয় আপনাদের বিশেষজ্ঞ মতামত অনুযায়ী যে 100 থেকে 150 বছর পর পর একটা বড় ভূমিকম্প আসে 7 থেকে 8 মাত্রার। বাংলাদেশে সবচেয়ে বড় যে ভূমিকম্পটি বলা যায় যে 1762 সালে মিয়ানমারের আরাকানে হয়েছিল, সেটির কারণে বাংলাদেশের বঙ্গোপসাগরে একটা সুনামি হয়েছিল। এই যে সাইকেলটা ঘুরতে ঘুরতে আমরা বোধহয় 2025 সাল পর্যন্ত যে ব্যবধানে আছি, 140 বছরের একটা ব্যবধান অলরেডি হয়ে গেছে, যদি আমরা ধরি 1885 সালে যেই ভূমিকম্পটা হয়েছে। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? ভূমিকম্পের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার হিস্ট্রির আগে আমি যদি বলি, এই যে আজকে যে আর্থকুয়েকটা হলো, আমাদের 2009-এ ইউএনডিপি একটা স্টাডি করেছিল যে পুরো বাংলাদেশকে ভাগ করে 9টা লোকেশন বা 9টা সোর্স জোন বের করেছিল। তার মধ্যে আছে প্লেট বাউন্ডারি 1, যেটা মিয়ানমার থেকে শুরু করে নোয়াখালী পর্যন্ত ছিল। আপনি 1762 সালে যে আর্থকুয়েকটা বললেন সেটা এই ফল্ট জোনে হয়েছে। ফল্ট মানে যেখানে আর্থকুয়েকের উৎপত্তি স্থল। সেকেন্ড জোন হচ্ছে আপনার নোয়াখালী থেকে শুরু করে সিলেট, এটা হচ্ছে প্লেট বাউন্ডারি 2। এখানে 1869 সালে কাছাড় আর্থকুয়েক হয়েছে, এবং আজকে যে আর্থকুয়েকটা এইটার এই বেল্টের মধ্যেই অবস্থান এটার। আর থার্ড জোন হচ্ছে প্লেট বাউন্ডারি 3, যেটা সিলেট থেকে ইন্ডিয়ার দিকে চলে গেছে, ওখানেও হিস্ট্রিক্যাল আর্থকুয়েক আছে। আর বাকি যে দুইটা সোর্স জোন, একটা হচ্ছে ডাউকি ফল্ট, যেখানে 1897 সালে আর্থকুয়েক হয়েছে 8.1 ম্যাগনিটিউডের, আর আছে মধুপুর ফল্ট জোন, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হয়েছে। সেটা হচ্ছে মেইনলি ওটাকে অনেক কন্ট্রোভার্সি আছে, বাট মেইনলি ওটা বলতে পারেন বগুড়া শেরপুর এলাকায় কাছাকাছি। তো এই 5টা সোর্স জোন প্রত্যেকটার সাথে কিন্তু কম বেশি একটা করে আর্থকুয়েক জড়ানো আছে। এখন আজকে যে আর্থকুয়েকটা হলো সেটা কিন্তু 5.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক, কিন্তু বাংলাদেশের মানে আমি যতদিন পর্যন্ত আর্থকুয়েক নিয়ে কাজ করছি এই সময়ের মধ্যে এইখানে এত কাছে, ঢাকা থেকে 25 কিলোমিটার রাফলি সোজা যদি আমি যাই, ঘুরে গেলে হয়তো ঘোরাই হবে, কিন্তু এই 25 কিলোমিটার দূরে একটা 5.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক এবং 10 কিলোমিটার গভীরতায় কিন্তু আমরা আগে দেখিনি। এই জায়গাতে গত 2-3 বছরে 4টা বা 5টা ছোটো ছোটো আর্থকুয়েক হচ্ছে 4 ম্যাগনিটিউডের, 3.5 ম্যাগনিটিউড বা 3.8 ম্যাগনিটিউডের। এখন বাট আমাদের জন্য এটা কিন্তু একটা সুখবর বলবো না, বাট একটা মেসেজ নিয়ে আসতেছে। কারণ একটা 5.7 আর্থকুয়েক এবং পুরো ঢাকা শহরকে নাড়িয়ে গেছে। আমি আনলাকিলি আমি রাস্তায় ছিলাম, আমি টের পাইনি, কিন্তু আমি এতগুলো ভিডিও ফুটেজ এবং এত বিল্ডিংয়ের নমুনা আমাকে বিভিন্ন লোক পাঠিয়েছে। সেটা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে শুরু করে গুলশান এলাকা শুরু করে লালমাটিয়া, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে বিল্ডিংয়ে হালকা পাতা ক্র্যাক আছে। মেজর বিল্ডিংয়ের ক্ষতি হয়নি, কিন্তু হালকা পাতা ক্র্যাক দেখা দিয়েছে। তার মানে প্রত্যেকেই বিল্ডিংয়ে আমি মনে করছি যে কম বেশি কিছু না কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, মেজর হয়নি। বাট 5.7 ম্যাগনিটিউড এই ধরনের ক্ষয়ক্ষতি, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাটিও ধসে গেছে, মাটি দেবে গেছে। এবং অনেকে হয়তো স্বীকার করবে না, কিন্তু আমি মনে করি জলসিঁড়ি বা বসুন্ধরা, যেগুলো 45 মিটার পর্যন্ত নরম মাটি, সেই সমস্ত জায়গায় কিন্তু ফাটল থাকতেই পারে, অসম্ভব না। এখন জিনিস আপনি যে প্রশ্নটা করছেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আসলে আমাদের হিস্ট্রিক্যালি বলছে যে আমাদের 7 মাত্রা যদি ভূমিকম্প হয় সেগুলো মোটামুটি 125 বছর এভারেজ টাইমে ঘুরে ঘুরে আসে। তো আপনি যেটা বললেন যে 1869 সাল, 1885, এগুলো কিন্তু অলরেডি 125 বছর ক্রস করেই গেছে। আর যেগুলো হচ্ছে 8 মাত্রা সেগুলো মোটামুটি 250 বছর। আমাদের যেরকম 1762 আর্থকুয়েক, সেটাও কিন্তু আপনার মোটামুটি 250 বছর ক্রস করে গেছে। বাট 1897 সালে যেটা হচ্ছে 8.1, সেটা এখন হয়তো 250 বছর হতে আরও সময় লাগবে। তার মানে আমাদের
বাংলাদেশ এবং পুরো এলাকাতেই একটা 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক কিন্তু লং ওভারডিউ। প্রবলেমটা যেটা হচ্ছে যে আজকের 5.7 হয়তো তেমন ক্ষতি হয় নাই, বাট আপনি যদি 2 বছর আগে একটু ব্যাক করে যান দেখবেন যে 2023-এ টার্কিতে ব্যাক টু ব্যাক 7.5 ম্যাগনিটিউডের আর্থকুয়েক, 7.5 and 7.6। এবং টার্কি মেইন শহর যেটা আঙ্কারাতে আর্থকুয়েকটা হয়নি, হয়েছে প্রায় 600 কিলোমিটার দূরে একটা কারমানহাস একটা সিটিতে বা শহরে, ওইখানে কিন্তু প্রায় 50,000 লোক মারা গেছে বিল্ডিং ভেঙেই। আমি যেটা বলার চেষ্টা করছি যে ভবনকে যদি আমি নিরাপদ বা বিল্ডিং কোড অনুযায়ী না তৈরি করি এবং কোয়ালিটি কন্ট্রোল অ্যাসুরেন্স না করি, আমাদের এই যে 5.7-এর জায়গায় যদি আমাদের 7 হয়ে যেত একই জায়গায়, এবং ওইখানে 7 অতীত হয়েছে হিস্ট্রিক্যালি, তাহলে আমরা কোথায় যেতাম? ডক্টর ইরশাদ, আপনার কাছে একটু আসি। যেই ভূমিকম্পটা হলো 5.7 মাত্রার ভূমিকম্প, এই মাত্রার ভূমিকম্প অনুযায়ী যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের, কিন্তু ভবনের যে ক্ষয়ক্ষতি, মাটি দেবে যাওয়া, তিনি যেটি বলছেন, সাধারণত 5.7 মাত্রার ভূমিকম্প কি এই ক্ষয়ক্ষতিটা স্বাভাবিক, নাকি ঢাকা শহরে এটা বেশি হয়ে গেছে বলে আপনাদের অ্যাসেসমেন্ট বলে? আসলে ভূমিকম্পটা সবসময় মাত্রা তো একটা ব্যাপার আছে, অনেক সময় 3, 4 এরকম হলে তো আমরা বুঝতেও পারি না। হ্যাঁ, কিন্তু মাত্রার সাথে আরও কয়েকটা ব্যাপার আছে। একটা হলো যে এটার দূরত্বটা কতখানি, যেটা প্রফেসর আনসারী অলরেডি বললেন যে এটা ঢাকা শহরের কাছে। তারপর যেটা হলো গভীরতাটা অনেক কম, হ্যাঁ 10 কিলোমিটার, সেটা একটা ফ্যাক্টর। আরেকটা বড় ব্যাপার হলো যে আমরা কোন মাটিতে আমাদের ভবনগুলো তৈরি আছে এবং ভবনগুলো আমরা কিভাবে তৈরি করেছি। এখন ভবন তৈরির ক্ষেত্রে, ভূমিকম্পের ক্ষেত্রে একটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে আমি ভবনটা যাতে আমি সুরক্ষিতভাবে করি, অর্থাৎ আর্থকুয়েককে কনসিডারেশনে নিয়ে ভবনটা তৈরি করি। কিন্তু এইটা আমাদের বিরাট একটা গ্যাপ আমাদের এই জায়গাটায় আছে। একটা গবেষণায় দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায়, যে ঢাকার 53% ভবন এবং স্থাপনা বিনষ্ট হয়ে গেছে। এছাড়া রাজুকেরও একটা তাদের একটা জরিপ আছে, সেই জরিপ অনুযায়ী ঢাকায় 6 লাখ ভবন আছে, যেগুলো এর একটা বড় অংশ নরম জায়গায় অবস্থিত। আমি ঠিক করি, আসলে ঢাকা শহরে 21 লাখ, রাজুকের হিসেবে 21 লাখ আছে, তার মধ্যে 15 লাখ হচ্ছে একতলা, 2 তলা, আর 6 লাখ আছে পাকা দালান, 4 তলা থেকে 30 তলা। হ্যাঁ, ওই 6 লাখটাই কিন্তু আমাদের মেজর ইস্যু। একতলা, 2 তলা যেটা, সেটা কিন্তু ভেঙে মানুষকে ক্ষতি করবে না, নিজের বেশিরভাগ এগুলোর মধ্যে হচ্ছে ছাপড়া বাসা বা বলতে পারেন টিন শেড আছে, মিক্স ইউজ। বাট পাকা দালান যেগুলো, সেগুলো রাফলি 6 লাখের মতন। ওই 6 লাখটাই আসলে উনি যেটা বলার চেষ্টা করছে, নরম মাটিতে হলে কি হবে, খারাপ মাটিতে হলে, ভালো মাটিতে, ওইটা হচ্ছে ইস্যু। আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে প্রথমে, যে ধরুন এখন যে ক্ষয়ক্ষতিটা আমাদের হলো, এইটি কি ঢাকা শহরের যে অবকাঠামোগত যে অব্যবস্থাপনা, সেটার ফলাফলটা আসলে কতটুকু আমরা দেখছি? যে ধরেন গুলশান বনানীতে তেমন কোনো ভবন ফাটল ধরেছে বলে এখন আমরা শুনিনি, কিন্তু আমরা শুনছি কিছু হয়েছে, আরমানিটোলায়, পুরান ঢাকায় বেশি হয়েছে, অর্থাৎ যেগুলো ঘিঞ্জি এলাকা। তো এই জায়গাগুলো আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে? এখন আপনি যদি দেখেন, একটা তো হলো ভবনটা আমি সুরক্ষিতভাবে করছি কিনা, অর্থাৎ ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং কিনা। হ্যাঁ, যেটা আমাদের প্রচুর বিল্ডিং আছে, এটা ওভাবে করা না। আর পুরনো ঢাকা বা ওইসব জায়গা আরও বেশি ঝুঁকির মধ্যে কেন, সেটা হলো যে একটা বিল্ডিংয়ের গায়ে লাগানো আরেকটা বিল্ডিং। আমার অনেক সময় ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা বলা হয় পাউন্ডিং এফেক্ট, যখন ঝাঁকি লাগে একটার গায়ে একটা এসে ধাক্কা লাগে। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে, যদি এই ভবনগুলার আমরা আজকে যদি আপনি হতাহতের বিষয়গুলো দেখেন, তাহলে কিন্তু দেখবেন কি হচ্ছে, একটা কার্নিশ ভেঙে পড়ে গেছে, সেটা দিয়ে মানুষ মারা গেছে। তার মানে সেই কার্নিশটা যেভাবে করার কথা ছিল সেভাবে করা হয় নাই। তার মানে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ভবন তৈরি করি, আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমরা করি না, প্রকৌশলীদের আমরা এখানে কাজে লাগাই না। তারপরে আমাদের আরও অনেকগুলো বিষয় আছে ভবনের সাথে। এই যে আমাদের পার্কিংয়ের গাড়িগুলো, যেটা সব কলামের উপরে থাকে, যেটাকে সফট স্টোরি বলা হয়, এটা তো আমাদের সব বাড়িতে। এখন এটা নিয়ে বহু সময় বলা হয়েছে, কিন্তু এখনও আমরা ভবনগুলো তৈরি করছি, এই সব পার্কিং লটগুলো তো আমাদের এই যে সফট স্টোরি, হ্যাঁ, এটা আছে। তারপরে যে ভবন থেকে যে মানুষ দাঁড়াবে, সেই রাস্তাগুলো আমাদের এত ন্যারো, যে আজকে যেটা দেখতে পেয়েছেন যে কসাইটুলিতে যে ঘটনাটা ঘটেছে, যে রাস্তায় দাঁড়াচ্ছে তার গায়ের উপরেই তো আসলে একটা ভবন। সুতরাং যদি আমি বাসার থেকে বেরো হয়ে যাই, তাকে একটা নিরাপদ জায়গায় কিন্তু সে যেতে পারছে না। তো এই সব, আর একটা বড় জায়গা যেটা আছে, প্রফেসর আনসারিও বললেন যেটা, যে আমাদের এই পূর্বাঞ্চল ইস্টার্ন ফ্রিঞ্জে বসুন্ধরা থেকে শুরু করে আরও যত ডেভেলপমেন্ট, এই যে নতুন ঢাকা যেদিকে তৈরি হচ্ছে, জলসিঁড়ি বলেন, এরা সব হলো জলাভূমি ভরাট করে হচ্ছে। আজকে 5.7 ভূমিকম্প হয়েছে, সেটাতে কিন্তু আমাদের লিকুইফ্যাকশনের
কোনো নমুনা এখনো ওভাবে আমরা পাই নাই, হয় নাই। হ্যাঁ, কিন্তু 5.7-এর পরেই যদি এটা 6.7 হয় তাহলে কিন্তু আমরা আজকে যে ঝাঁকুনিটা অনুভব করেছি এটা কিন্তু 10 গুণ মাত্রা বেড়ে যাবে। আমরা নগর ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আপনার কাছে যদি আসতে চাই যে এই যে ভূমিকম্পের উৎপত্তি স্থল বলা হচ্ছে ঢাকা থেকে খুবই কাছাকাছি নরসিংদীতে, এটির হয়তো বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে। সহজভাবে একটু বলবেন যে নরসিংদীর এই জায়গাটায় এই পর্যায়ে এসে এই ধরনের একটা ভূমিকম্প কেন ঘটলো এবং এটি আসলে কি কোনো অ্যালার্ম যে এটিই শেষ নাকি বড় কিছু অপেক্ষা করছে? বলা হচ্ছে যে এটি বড় ভূমিকম্পের আগে একটা ফোর্স শক হতে পারে। আসলে আপনার উত্তরটা আমি আগে একবার দিয়েছি, আমি একটু বলি। আমাদের বললাম তো যে বাংলাদেশের আমাদের স্টাডি হয়েছিল 2009, আমরা 5টা লোকেশনকে আইডেন্টিফাই করেছি, 5টা সোর্স জোন, যে এই 5টা সোর্স জোনে আমাদের আর্থকুয়েকগুলো হতে পারে। তো প্লেট বাউন্ডারি 2 যেটার কথা আমি একটু বলছিলাম, যেখানে আজকের আর্থকুয়েকটা উৎপত্তি হয়েছে, এখানে কিন্তু 5.7 আর্থকুয়েক এটা হয়েছে, বাট এই সোর্স জোনে ম্যাক্সিমাম 7.5 আর্থকুয়েক হতেই পারে। কারণ ব্যাক ইন 1869 এবং আরেকটা হচ্ছে আমি এক্সাক্ট ভুলে গেলাম, 85, 86 আরেকটা আর্থকুয়েক আছে এখানে 1930-তে ধুবড়ি উপরে হয়েছে, 1980 শ্রীমঙ্গল আর্থকুয়েক, 1980 শ্রীমঙ্গল আর্থকুয়েক এবং 1869 কাছাড় আর্থকুয়েক, এই দুইটাই কিন্তু মোটামুটি এই সোর্জনের কাছাকাছি, একটু উপরের দিকে, বাট এই সোর্জনটার উপরে। আর যেটা হচ্ছে যে প্রত্যেকটা সোর্জনে একটা ম্যাক্সিমাম আর্থকুয়েক আছে, ওর মধ্যে ছোটো ছোটো আর্থকুয়েক হতে পারে। এখন এই সোর্জনে কিন্তু অনেক দিন, মানে আমি যে দেখছি গত 3-4 বছর ধরে এই সোর্জনে কিন্তু 4 ম্যাগনিটিউড আর্থকুয়েক একটা হচ্ছে, এবং গত বছর কিন্তু একটা 5 পয়েন্ট আর্থকুয়েক হয়েছে এটা নিচের দিকে। আপনি দেখবেন যে রামগতি বা ওইদিকে নোয়াখালী দিকে কিন্তু একটা ছোটো আর্থকুয়েক হয়েছে 5.5 ম্যাগনিটিউডের, এবং আজকে হলো 5.7, মাঝখানে আরও 4 ম্যাগনিটিউড হয়েছে নরসিংদী, তারপর আমাদের ঢাকার আশেপাশে। তো এই জায়গায় কিন্তু অ্যাক্টিভ, হ্যাঁ, অন্যগুলো অ্যাক্টিভ, বাট আমাদের বলছি তো আমাদের অন্য আর্থকুয়েকগুলো সবগুলো কিন্তু 125 বছর, 130 বছর, 140 বছর আগে হচ্ছে, আপনি নিজেই বলছিলেন প্রথমে। কিন্তু এইটা রিসেন্টলি অ্যাক্টিভিটি শো করছে। এখন ফোর্স শক কিনা সেটা আমার মনে হচ্ছে না ফোর্স শক, কারণ ফোর্স শক হলে আজকে আরও কয়েকটা ছোটো ছোটো আর্থকুয়েক হতো। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা একটা স্ট্যান্ড অ্যালোন আর্থকুয়েক। ফোর্স শক যদি হয় তাহলে কালকে পরশু আর্থকুয়েক ছোটো ছোটো অনেকগুলো হবে এবং আলটিমেটলি যে একটা বড় আর্থকুয়েক হবে। এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 2023-এ যে টার্কি আর্থকুয়েক হয়েছে, ওখানে মেইন আর্থকুয়েক হওয়ার পর অনেকগুলো ছোটো ছোটো হয়েছে, আবার একটা বড় হয়েছে, আবার ছোটো ছোটো হয়েছে। তো আমার মনে হচ্ছে না এখানে এটা ফোর্স শক এখন যেটা মনে হচ্ছে, নাহলে সারাদিনে অনেক ছোটো ছোটো আর্থকুয়েক হতো। আচ্ছা আচ্ছা, তার মানে এই আর্থকুয়েকটা ওই সোর্স জোনে হয়েছে যেখানে অতীতে আর্থকুয়েক হয়েছে, বাট এটা এখনো ইন্ডিকেট করছে না যে বড় একটা আসবে। এটা এখন বলা খুব মুশকিল, কালকে পরশু হয়তো দেখে আমাদের ডিসিশনটা নিতে হবে, বাট এই মুহূর্তে মনে হচ্ছে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ওনার যে কথাগুলো বললেন, আমি ওর সাথে জাস্ট একটু অ্যাড করি, এই যে সফট স্টোরি, আমাদের মাটি খারাপ, এগুলা নিয়ে আমাদের ওয়ারি হওয়ার কিন্তু কিছু নাই। এগুলো অবশ্যই খারাপ, কিন্তু এগুলা সবগুলো ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, আসলে বিল্ডিং কোডে এগুলো সলিউশন দেওয়া আছে। যেরকম নরম মাটি, ভালো মাটি, এই দুইটার আমাদের কিন্তু বাংলাদেশের শহরের জন্য ম্যাপও করা আছে। ইনফ্যাক্ট রাজুকেট আরবান রেজিডেন্সের প্রজেক্টে উনিও ছিলেন, আমিও ছিলাম, এটা কিন্তু ঢাকা একদম ম্যাপ করা আছে। কিন্তু রাজুককে এটাকে ওন করছে, সরকারকে ওন করছে, ম্যাপ কিন্তু কয়েক মিলিয়ন ডলার দিয়ে খরচ করে তৈরি করা, প্রায় $53 মিলিয়ন ইনভেস্ট করে এটা করা আছে। ঢাকার কোন এলাকায় বাসা করা যাবে, কয়তলা করা যাবে, কোন জায়গায় মাটি ভালো, কোথায় খারাপ, সবই বলা আছে। এখন যেটা হচ্ছে যে মাটি খারাপ মানে যে ওখানে করা যাবে না তা না। ধরেন আমি যদি বলি যে আমাদের যে জমি ভরার যে জায়গাগুলো করা হচ্ছে, রিসেন্ট আমি একটা স্টাডি করেছি আমার ছাত্রদের, আমি দেখছি যে বসুন্ধরাতে মোটামুটি এভারেজে 35 থেকে 40 মিটার মাটি খারাপ, আমাদের জলসিঁড়িতে 45 মিটার পর্যন্ত এভারেজে খারাপ আছে। তার মানে ওখানে পাইল দিতে হবে, কিন্তু আমাদের এখানে যারা দিচ্ছে পাইল তো দিচ্ছেই, কিন্তু পাইলের সাথে সাথে মাটিকে ইমপ্রুভ না করলে কিন্তু বিল্ডিংগুলো টেকানো যাবে না। এখানে কারণ হচ্ছে যে এই জায়গাগুলোতে মোটামুটি উপরে মাটি হচ্ছে 8 মিটার হচ্ছে বলতে পারেন বালু দিয়ে ভরাট করা, আর নিচের যেগুলা সেগুলো হচ্ছে কাদামাটি দিয়ে ভরাট করা। এই দুইটার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে উপরের বালু মাটিটা হচ্ছে যদি পানির সংস্পর্শে থাকে এটা কিন্তু লিকুইফ্যাকশন অর্থাৎ তরলের মধ্যে বিহেভ করবে, আর নরম মাটি যেটা বসে যাবে। আপনি যদি জলসিঁড়ির রাস্তা দিয়ে যান, সবচেয়ে বড় বীজ বোধহয় সম্ভবত টঙ্গী খাল, বাট ওখানে একটা ইয়ার পরে কোনো একটা খালের উপর সোজা 100 ফিট দিয়ে যদি যান, দেখবেন যে ব্রিজটা প্রায় 400 মিলিমিটার মানে 1.5 ফিটের মতো বসে গেছে। আপনি গাড়ি দিয়ে গেলে ফিল করবেন যে থাপ করে পড়ে গেছে, কারণ এত নরম মাটি, ওটার নিচে পাইল থাকা সত্ত্বেও ওটাকে ইমপ্রুভ করা সত্ত্বেও কিন্তু ওটা হ্যান্ডেল করতে পারতেছে না। তো জিনিসটা হচ্ছে যে এখনও বোঝা যাচ্ছে না একটা বড় ভূমিকম্প যদি 7 মাত্রা আসে, কারণ আর্থকুয়েকে লিকুইফ্যাকশন হতে গেলে মিনিমাম 7 ম্যাগনিটিউড লাগে। একটা 7 মাত্রা যদি ভূমিকম্প না আসে, লিকুইফ্যাকশন জেনারেট করতে পারবে না, এনাফ শক্তি দিয়ে ওটাকে পানির প্রেশার তৈরি করতে পারে না। এখন 7 মাত্রা যদি একটা আর্থকুয়েক হয় ইনস্টেড অফ 5.7, এবং এই বালু জলভূমি যদি যেখানে ভরাট করা হতে
তাহলে কি হবে সেই সিনারিটা আমরা চিন্তা করতে পারবো না আসলে। আমরা যদি জাপানের দিকে তাকে যেগুলো জায়গাতে প্রচুর আর্থকুয়েক হয় জলভূমিতে করে, কারণ ওরা কিন্তু প্রচুর জলভূমিতে করে বা ইনভেস্ট করে ওইটা অনুযায়ী, অর্থাৎ পাইলও দেয় সাথে সাথে মাটি ইমপ্রুভ করে, দেখবেন মেইন বিল্ডিং দাঁড়িয়ে আছে কিন্তু আশেপাশে প্রচুর লিকুইফ্যাকশন ঘটনা ঘটছে, কিন্তু আমরা তো ওই জিনিসটা নিয়ে চিন্তাই করছি না কি হতে পারে। জি, আমরা এই আলোচনায় আসবো। আমরা একটু জেনে নিতে চাই, দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার সজল সাইক। আমরা একটু শহরের পরিস্থিতিটা জেনে নিব। সজল, আজকের এই ভূমিকম্পে আমরা জানি ঢাকা মেডিকেল, মিটফোর্ড সহ বিভিন্ন হাসপাতালে অনেকেই ভর্তি আছেন আহত হয়ে। সার্বিক চিত্রটা একটু সংক্ষেপে জানাবেন এবং মানুষের মধ্যে আসলে উদ্বেগের তো অনেক নিশ্চয়ই আছে উদ্বেগ, সবশেষ অবস্থাটা কি? মাকসুদ, জানেন যে আজকের যে ভূমিকম্প হয়েছে আমাদেরকে বাংলাদেশে, আসলে এই ভূমিকম্পে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের কাছে শেষ তথ্য অনুযায়ী এখানে 49 জন রোগী এসেছিল এবং তাদের মধ্য থেকে 8 জন রোগী এখনও ভর্তি রয়েছে। এছাড়া কিন্তু মিটফোর্ডেও কিন্তু অনেকে ভর্তি রয়েছে। তবে ঢাকা মেডিকেলের চিত্র যেটি বলা যায় যে আসলে যারা এখানে এসেছিল তারা কিন্তু খুবই আতঙ্কিত ছিল, এবং শুধু যে ঢাকা মেডিকেলে যারা আহত হয়ে এসেছে তারা না, এছাড়াও যারা আজকে এই ঘটনার সাক্ষী হয়েছে, অর্থাৎ আমরা সবাই কিন্তু দেখেছি যাদের বিশেষ করে বৃদ্ধ এবং ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু সবচাইতে বেশি আতঙ্কিত ছিল, এবং সবাই যখন ভূমিকম্পটি শুরু হয় তখন দিক বেদিক ছুটাছুটি করে, কেউ শুধুমাত্র একটি আশ্রয়স্থলের জন্য তারা ছুটাছুটি করে। এতে করে কিন্তু আমরা জানি যে আরমানিটোলাতে 3 জন কিন্তু মারা গিয়েছে, উপরের কার্নিশ ভেঙে কিন্তু 3 জন মারা গিয়েছে। এছাড়া কিন্তু আমি যদি বলি, ঢাকা মেডিকেলে আমরা আহতদের পরিবারের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে অনেকেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়িতে কিন্তু একজনের উপরে আরেকজন পড়ে গিয়েছে, এবং যারা ভর্তি রয়েছে 8 জনের মধ্যে 4 জনই বৃদ্ধ এবং 1 জন কিশোর, বাকি 3 জন যুবক। এতে করে কিন্তু বোঝা যায় যে ভূমিকম্পের মতো কোনো বড় ধরনের দুর্যোগ যদি আমাদের দেশে হয় সেক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি ঝুঁকিতে থাকে যারা বৃদ্ধ রয়েছে। এছাড়া আমাদের যেই ভবনের যে কাঠামো এবং বিশেষ করে পুরান ঢাকার চিত্র যদি বলি, সেখানে কিন্তু দেখা যায় যে একটি ভবনের সাথে আরেকটি ভবন লাগানো থাকে এবং বেশ পুরনো সেই ভবনগুলি। অতএব এই পুরনো ভবন এবং পুরনো যেই স্ট্রাকচারে করা হয়েছে সেই ভবনগুলি বেসিক্যালি আসলে বেশি ঝুঁকিতে থাকে। এছাড়া আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে আসলে আমাদের যেই নীতিমালা রয়েছে ভবন নির্মাণের এবং ভবন তৈরির যেই কাঠামো রয়েছে সেটি কিন্তু আসলে মানা হচ্ছে না, যার ফলে কিন্তু আমাদের দেশে যে ঝুঁকি সেই ঝুঁকিটি কিন্তু প্রবল। এই চাইতে যদি বেশি মাত্রায় ভূমিকম্প আমাদের দেশে হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটি ডিজাস্টার হতেই পারে, কারণ আমরা দেখেছি যে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে 606 জন মানুষ কিন্তু আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। মাকসুদ, এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সজল আপনাকে। আসলে আমরা প্রত্যাশা করি যারা চিকিৎসাধীন আছেন তারা সুস্থ হয়ে ফিরবেন। আমরা এই আলোচনায় ফিরবো, আমাদের আরও অনেক কিছু জানবার আছে যে এখন বাংলাদেশের প্রস্তুতি আসলে কি। বলা হচ্ছে যে 6 লাখ উঁচু দালান আছে, সেই যদি 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয় এর মধ্যে অন্তত 40% ধসে যেতে পারে। সেই ম্যানেজমেন্টটা করার ক্যাপাসিটি কতটুকু, আপনাদের সঙ্গে এই আলোচনায় আসবো। ছোট একটি বিরতি নেবার সময় হলো। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ছোট একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি ভূমিকম্পে কতটুকু প্রস্তুত বাংলাদেশ এই প্রসঙ্গে। আপনার কাছে আসি ডক্টর ইরশাদ, আপনি সরকারের সাথে বিভিন্ন ধরনের প্রকল্পে কাজ করেছেন, কিংবা সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের গবেষণা আছে, জরিপ হয়েছে, তথ্যউপাত্ত ভালোই আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যে যখন বাস্তবায়নের পর্যায়ে আসে আমরা দেখি এগুলোর হয় না। আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটি হলো যে এই যে ভূমিকম্পটা হয়ে গেল, এর আগেও ছোট ছোট ভূমিকম্প হয়েছে, প্রত্যেকবারই বলা হয়েছে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা এবং সেগুলো ডেমোলিশ প্রয়োজন হলে ডেমোলিশ, কিংবা মেরামতের প্রয়োজন হলে মেরামত। আসলে ঠিক এই বাস্তবায়নগুলো হয় না কেন? এখন আমাদের আসলে করণীয়টা কি? আমরা তো ভূমিকম্প থামাতে পারবো না। করণীয়টাকে আমি কয়েকটা পর্যায়ে ভাগ করতে চাই। হ্যাঁ, একটা হলো আমরা খেয়াল করি যে আজকে আমাদের ভূমিকম্পটা কখন হলো, সকাল 10টা 38 মিনিটে এবং শুক্রবার।
আমরা মোটামুটি সবাই বাসায়, কোনো বাচ্চারা স্কুলে নাই, দোকানপাট খোলে নাই, অফিসে কেউ নাই। আপনি চিন্তা করতে পারেন যে একটা কর্মব্যস্ত দিনে যদি ঠিক আজকের এই মাত্রার ভূমিকম্পটা হলে আর কতখানি প্যানিক সৃষ্টি হতো। এখন একটা স্কুলে আপনি ধারণা করেন যে বাচ্চারা স্কুলে আছে, এবং অনেক স্কুলেরই কিন্তু আমাদের কিছু কিছু লিস্টের মধ্যেও আছে, সেগুলোও কিন্তু সেফ না। এবং এই স্কুলের বাচ্চারা আসলে ওরকম একটা ভূমিকম্প হলে তখন কিভাবে বিহেভ করবে, এটার কিন্তু আমাদের কোনো মহড়া, কোনো ট্রেনিং ড্রিল হয়েছে, কিন্তু সেগুলা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখন এই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে, কারণ ভূমিকম্প তো আমরা বন্ধ করতে পারবো না, এটা হলো একটা জায়গা। সুতরাং আমাদের এই যে প্রস্তুতির জায়গাটা কোথায় আছে, একেবারে হাউসহোল্ড লেভেলে আছে। আজকে আমরা যেভাবে বিহেভ করেছি আমাদের ফ্যামিলিতে, হ্যাঁ, যে আমরা কেউ নেমে গেছে এবং আহত হয়েছে, কিন্তু প্রচুর এই যে সিঁড়ি দিয়ে নামতে গেছে, এবং তার মানে আমার কোনো তো মহড়া নেই, এক্সপিরিয়েন্স নাই যে আমি আসলে এরকম ভূমিকম্প হলে কি করব। এটা হলো পরিবার লেভেলে। মহল্লা লেভেলে বা আমরা যেটা বলি কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট, মহল্লা লেভেলে আমাদের কিছুই নাই। আমি জানি না যে আজকে যদি এখন একটা 7 মাত্রার ভূমিকম্প হতো, যে এরকম ক্ষতিগ্রস্ত হতাম আমরা, সেইখানে আমি কোথায় যাব? আমি চিকিৎসার জন্যই কোথায় যাব? আমি আশ্রয়ের জন্যই কোথায় যাব? সুতরাং এই মহল্লা লেভেলেরও কিছু নেই, যদিও এটা আমাদের যে কন্টিনজেন্সি প্ল্যান করা আছে সেখানে কিন্তু কমিউনিটি বেসড ডিজাস্টার আর্থকুয়েক প্রিপারেশনের কথা বলা আছে, কিন্তু কিছুই আসলে আমরা এখনও করি নাই। আর যদি শহর হিসাবে বলি, আমরা আসলে কতখানি জানি, এই যে আমাদের বহু দিন ধরে বলে আসছি যে ভূমিকম্পের আরেকটা সেকেন্ডারি এফেক্ট হলো গিয়ে, সেকেন্ডারি হ্যাজার্ড হলো আগুন লেগে যাওয়া। যে আমাদের কিন্তু সকল গ্যাস লাইন বন্ধ হয়ে যাওয়ার কথা যেগুলো জাপানে হয়, সেগুলো কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু এই ব্যবস্থাগুলো নেই, বা আমরা কিন্তু ট্রেন্ডই না। এখন দেখেন যে যারা অসুস্থ হয়েছে, তারা আঘাত পেয়েছে, কোথায় গেছে? ঢাকা মেডিকেল কলেজে গেছে, কিন্তু ওরকম বড় ভূমিকম্প হলে কিন্তু এত দূর যেতে পারবে না। বা ওরকম একটা ভূমিকম্প হলে আমাদের রাস্তা যত ন্যারো, বিল্ডিংগুলো যত কাছে, যেই ক্ষতিগ্রস্ত হব আমরা, তখন কিন্তু উদ্ধার কার্য আমরা কিভাবে চালাবো? তখন কি আমি আশা করি যে আমার অ্যাম্বুলেন্স একটা ওখান পর্যন্ত যেতে পারবে? সুতরাং এই যে কন্টিনজেন্সি প্ল্যান, এগুলো কিন্তু এই যে যেটা বললাম যে গবেষণা করা হয়েছে, এবং ভয়ঙ্কর চিত্র যে একটা 7 মাত্রা 7.5 মাত্রার ভূমিকম্প হলে আমরা কাজ করেছি, সুনামগঞ্জে কাজ করেছি, টাঙ্গাইলে কাজ করেছি, ময়মনসিংহে কাজ করেছি, ভয়ঙ্কর চিত্র। ঢাকা তো আরও অনেক বেশি ভালনারেবল, কিন্তু এই প্রস্তুতিগুলো আমার নাই। আরেকটা জায়গা কোথায়, যে আমরা যেই ভবনগুলো এখনও তৈরি করছি, সেগুলো আমরা আসলে বিল্ডিং কোড মেনে যে আমি তৈরি করব, বা এটার যে একটা তদারকি লাগবে, সেই ব্যবস্থা কিন্তু নাই। বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি যেটা হওয়ার কথা, সেটা এখনও হয় নাই। আর যেটা হলো যে ঝুঁকিপূর্ণ ভবন, সেই ঝুঁকিপূর্ণ ভবনের লিস্ট করা আছে, সেখান থেকেও কিন্তু আমরা প্রায়োরিটি ওয়াইজ যেগুলো আমরা বলি ক্রিটিক্যাল ফ্যাসিলিটি, হ্যাঁ, যে ক্রিটিক্যাল ফ্যাসিলিটিগুলো একটা হসপিটাল হতে পারে, বা একটা বড় জনসমাগম হয় এরকম জায়গাগুলো হতে পারে, সেগুলাকেও কিন্তু আমরা রেট্রোফিট করা বা ওগুলাকে মেরামত করা, হ্যাঁ, যে সেইটার ব্যবস্থাও কিন্তু আমরা নিই। অনেকগুলা জায়গায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। উনি বলছিলেন যে লিস্ট করা আছে, ঢাকা শহরে কতগুলো ভবন এরকম ঝুঁকিপূর্ণ আছে, সংখ্যায় কত? আর সাথে আপনার কাছে জানতে চাই যে ধরেন এখন ভূমিকম্পটা হয়ে গেল, আগামীকাল থেকে আমাদের আসলে কাজটা কি? ভূমিকম্প তো বলে আসবে না যে হ্যাঁ ঠিক আছে আমি 6 মাস পর আসবো বা এক মাস পর আসবো, কিংবা আমরা ধরেই নিচ্ছি বা কেন যে না আর আসবে না, অনেক দেরিতে আসবে। আগামী 3 মাস বা 6 মাসে আসলে আমাদের কাজটা কি, রাষ্ট্রের দায়িত্বটা কি, যদি আমরা এটা মোকাবেলা করতে চাই, ক্ষয়ক্ষতি কমাতে চাই? প্রথমে আমি একটা কথা, লিস্ট যেটা বানানো আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, স্কুল বিল্ডিংয়ের আছে। কিন্তু আমাদের ঢাকায় বললাম তো, ঢাকায় আমি বারবার বলছি যে ঢাকায় 6 লাখ বাসা আছে, 15 লাখ টোটাল 15 লাখ যেটা আছে সেটা তো একতলা 2তলা, ওইটা নিয়ে আমাদের খুব একটা হেডেক নাই, কারণ ওটার ঝুঁকিটা কম। কেন ওগুলো বেশিরভাগই হচ্ছে বলতে পারেন মানে নন ফর্মাল সিস্টেম দিয়ে করা। ফর্মাল যেগুলো আরসিসি স্ট্রাকচার বা কংক্রিট স্ট্রাকচার, সেগুলো হচ্ছে এই 6 লাখ বা ব্রিকের বাসা। এখন যেটা হয়েছে যে আপনি জানেন যে রানা প্লাজার সময় আমরা একটা কাজ করেছিলাম, আমরা ট্রায়াজের মতন, অর্থাৎ উনি যেটা বলেন যে অসুস্থ লোক কে বেশি অসুস্থ, কম অসুস্থ, সেটাকে সেগমেন্ট করা। আমাদের বিল্ডিংগুলোকে এভাবে সেগমেন্ট করতে হবে। আমাদের প্রথমে যেটা করতে হবে যে বিল্ডিংগুলোকে আমরা প্রায়োরিটাইজ যদি করতে চাই, যে কোন বিল্ডিংগুলোকে আগে মজবুতিকরণ করতে হবে, কোন বিল্ডিংগুলোকে সেকেন্ড স্টেজে মজবুত করতে, কোনটা থার্ড, এইটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। কারণ আপনি যদি আপনার মোড অফ অ্যাটাকটা ঠিক না করেন, অর্থাৎ আমি যদি এখন ঢাকা স্ক্রিনিং করে নিতে হবে, ঢাকা 6 লাখ বিল্ডিংয়ে ইমিডিয়েটলি স্ক্রিনিং করতে হবে, এবং এইটার জন্য দক্ষ জনবল আছে, দরকার আরও ট্রেনিং দেওয়া যাবে, সেটা আমাদের ম্যান্ডেটও আছে এবং আমরা জানি কীভাবে করতে হবে। তো এই কাজটা আমাদের এখনই শুরু করতে হবে, এবং এইটা 2015 থেকে আমরা বলে যাচ্ছি। আগের গভর্নমেন্টকে আমরা বারবারই বলেছি, কারণ তখন
তখনকার যে সেক্রেটারি ছিল, তখন 2015-তে একটা মিটিং হচ্ছিল রানা প্লাজা পরে, তখন মিটিংয়ে আমি বলেছিলাম ডিজাস্টার সেক্রেটারি যে আপনারা এটা এখনই শুরু করেন। উনি তখন ফট করে বলে বসলো যে এটা ইঞ্জিনিয়াররা নিজেদের বেনিফিটের জন্য করছে। কিন্তু আজকে আমরা দেখছি যে আজকে যদি আপনি জিজ্ঞাসা করেন সাধারণ মানুষকে, কম বেশি সবাই এফেক্টেড হয়েছে। তাহলে গত 10 বছরে যদি আমরা কাজটা শুরু করতাম আমরা কিন্তু এগিয়ে যেতাম, কারণ 6 লাখ বিল্ডিংকে আইডেন্টিফাই করতে হতো আপনার 2-3 মাসে সম্ভব, কিন্তু এগুলাকে মজবুতিকরণ এবং এটাকে রেট্রোফিটিং, যেটা উনি কথাটা বলেছে, এগুলো করতে কিন্তু সময় লাগবে এবং এটার জন্য কিন্তু ব্যাংকের লোনেরও ব্যাপার থাকতে হবে। বাট ব্যাংকের কিন্তু লোন নেওয়ার সমস্যা হবে না, কারণ এই বিল্ডিংগুলো যারা বানিয়েছে, যে বেশিরভাগই কিন্তু একটু অর্থবান ব্যক্তিরা বানিয়েছে। তো একটা বিল্ডিং, আমি যদি একটা উদাহরণ দিই, একটা বিল্ডিং চেক করতে হতো 1 লাখ টাকা খরচ। এখন এই টাকা কিন্তু সরকারের দায়ভার নেই, টাকাটা কিন্তু দিবে মালিক পক্ষই। তো একটা বিল্ডিং টিপিক্যালি 5 কাঠাতে 10টা ফ্ল্যাট, তো 10টা ফ্ল্যাটের জন্য 10,000 টাকা করে দেওয়া কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, যেখানে সে 1 কোটি টাকা দিয়ে কিনেছে। কারণ 1 লাখ টাকা খরচ করে সে যদি কনফার্ম হয় যে তার বিল্ডিংটা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, তাহলে তো সে সেফ সাইডে গ্রিন বিল্ডিং হয়ে গেল। আর যদি আর্থকুয়েক রেজিস্ট্যান্ট না হয়, তাহলে আবার সেগমেন্ট ওয়ে ভাগ করতে হবে, ইয়েলো বিল্ডিং অথবা রেড বিল্ডিং। রেড বিল্ডিং হচ্ছে ইমিডিয়েটলি যেই বিল্ডিংগুলো প্রবলেম থাকতে পারবে। এইভাবে কিন্তু আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বিল্ডিংগুলোকে টিকিয়েছি। ইভেন আপনাদের গ্রুপের যে কেয়ার ফ্যাশন, এই বিল্ডিং কিন্তু এইভাবে রেটিফিট করা। আমি এই জন্য বলছি যে এই প্রায়োরিটাইজ না করলে পৃথিবীর সারা দেশেই, সারা ওয়ার্ল্ডে যেই সমস্ত দেশে আর্থকুয়েক ঝুঁকি নির্ণয় করে, প্রথমে প্রায়োরিটি দিয়ে ঠিক করে যে এই বিল্ডিংগুলো খারাপ, এই বিল্ডিংগুলো ভালো, আর মাঝখানে বিল্ডিংগুলো, এই 3 কালার দিয়ে, কালার কোড দিয়ে চিহ্নিত করা। এখন ধরেন আপনি যেই করণীয়গুলোর কথা বললেন যে এই বিল্ডিংগুলো খারাপ, এগুলো ভালো চিহ্নিত করা, এই কথাগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে শুনে আসছি, আপনারা বারবার করে তাগিদ দিচ্ছেন, কাজ হয় না। কেন হয় না? আমরা দেখি যে ঢাকায় কোনো একটা রাস্তা যখন কোনো সংস্থা কেটে দিয়ে যায়, ওয়াসা কেটে দিয়ে গেলে ওই রাস্তাটা মাসের পর মাস পড়ে থাকে, হয়তো সিটি কর্পোরেশনের আশায় থাকছে কিংবা গণপূর্তের আশায় থাকছে। এই যে সমন্বয়হীনতাটা কোথায় হচ্ছে? না, এখানে কিন্তু সমন্বয়হীনতা না, এখানে প্রবলেম হচ্ছে রাজুকের ইনিশিয়েটিভ নেয়ার। রাজু কিন্তু জানে, আমি আপনাকে বলছিলাম যে 2016-তে জামিল স্যারের নেতৃত্বে একটা কমিটি ফর্ম করে ওখানে বলে দেওয়া হয়েছিল সব বিল্ডিং দরকার নেই, ইমিডিয়েটলি 10 তলার উপরে যে বিল্ডিংগুলো, ওখানে আইবি প্রেসিডেন্ট, বিআইপির প্রেসিডেন্ট, আইবির প্রেসিডেন্ট সবাই ছিলেন এবং জামিল স্যার উনি ক্লিয়ারলি লিখে দিয়েছিলেন, এবং রাজুকেরই কমিটি, রাজুকের মেম্বার, চেয়ারম্যানের ওখানে মেম্বার ছিল, যে আপাতত 10 তলার উপরে বিল্ডিং হলে 2টা জিনিস, নতুন বিল্ডিং, উনি কিন্তু একটা প্রশ্ন তুলেছে, নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রেও কেউ দেখভাল করছে না, রাজুকের ওই ক্যাপাসিটি নাই, আর এক্সট্রিম বিল্ডিংয়ের ক্ষেত্রেও দেখছে না। এই যে আমি যে কথাটা বললাম, নতুন বিল্ডিং ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী, কারণ দেখেন নতুন বিল্ডিংটা ঠিকমতো হচ্ছে কিনা তদারক করার জন্য রাজুকের যেহেতু ক্যাপাসিটি নাই, আমরা বারবার বলছি থার্ড পার্টিকে এনগেজ করা, অর্থাৎ যে বিল্ডিংটা ডিজাইন করবে, নকশা প্রণয়ন করবে, তাকেই বিল্ডিং তৈরি করার সময় মনিটর করতে হবে। কারণ সে যদি ডিজাইন করে থাকে, সে কিন্তু কোনো সময় তার বিল্ডিংয়ে ব্যর্থ পছন্দ করবে না, সে আর্কিটেক্ট বলেন, সে ইঞ্জিনিয়ার বলেন। বিল্ডিং কোডে যেই বিধিবিধানগুলো বলা আছে, অর্থাৎ যে রেস্ট্রিকশনগুলো বা নিয়মকানুনগুলো দেওয়া আছে, অনেক ক্ষেত্রে এগুলো না, বাট ওগুলো কিন্তু থিওরিটিক্যাল। আপনি একজন খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে থিওরিটিক্যালি বলা আছে যে এই করতে হবে, ডিজাইনের মধ্যে এগুলো লিখে দিচ্ছে, কিন্তু ফিল্ডে যে কে এক্সিকিউট করছে, ফিল্ডে কি আসলে ঠিকমতো করছে, আমি সেটি জানতে চাইছি যে এই বিল্ডিং কোড ভায়োলেট করে যে ভবনগুলো বানানো হচ্ছে, তো এখন এটা কোন কোন জায়গাগুলো ব্যত্যয় করা হয় একটা বিল্ডিং তৈরি করার সময়, কিংবা একটা আবাসন প্রকল্প নেওয়ার সময় কোন কোন জায়গাগুলো ব্যত্যয় করা হচ্ছে যেগুলো ঝুঁকি তৈরি করে? আমরা যখন বিল্ডিং তৈরি করি, আমরা আসলে আমাদের অ্যাপ্রুভাল রাজু কি দেয়, বেসিক্যালি আর্কিটেকচারাল ড্রয়িংগুলো দেয় আর কিছু ফাউন্ডেশন ড্রয়িং, হ্যাঁ, কিন্তু বিল্ডিংটা যে তৈরি হচ্ছে সে ঠিকমতো যেই ডিজাইন অনুযায়ী হওয়া উচিত বিএনবিসি, সেটা দেখার কিন্তু কেউ নাই। যে সুপারভাইজার দেখতে চায় সে কিছু জিনিস একটু দেখে আসে, কিন্তু পুরো বিল্ডিংটা যখন হচ্ছে সেখানে কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, তালা ওয়াইজ উনি যেটা বলছে প্রত্যেক তালায় তালায় ম্যাটেরিয়াল, কংক্রিট, রড, কি সাইজের কলাম হওয়ার কথা ছিল, কতখানি রড দেওয়ার কথা ছিল, কি পরিমাণে সিমেন্ট কেমন দেওয়ার কথা ছিল, এগুলা তো দেখভাল একজনকে দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব নেওয়ার কিন্তু কেউ নাই, মানে দায়িত্ব নেওয়ার সাধারণত ইঞ্জিনিয়ার নেওয়ার কথা, সার্টিফিকেশন এখন দায়িত্ব তো ইঞ্জিনিয়ার না। অনেক সময় আপনি দেখবেন যে ইঞ্জিনিয়ার ড্রয়িংটা দিয়ে দিল সুপারভিশনে, কিন্তু তাকে আর ডাকে না। এবং এই যে রানা প্লাজা আপনি দেখেন, সেটা কি নিয়ম অনুযায়ী করা হয়েছে? করা হয় নাই, কারণ ওই ইঞ্জিনিয়ারকে এঙ্গেজই করে না। কারণ এখানে একটা ইকোনমিক ব্যাপার আছে, ইঞ্জিনিয়ারকে এঙ্গেজ করলে বা আর্কিটেক্টকে এঙ্গেজ করলে সুপারভিশনের সময়, এই সুপারভিশন তো একেবারে মানে হয়ই না, অলমোস্ট জিরো। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি বলছিলাম ওনাকে জাস্ট আপনার প্রোগ্রামে আগে, যে আমরা একসাথে কাজ করেছিলাম ময়মনসিংহে, 12টা বিল্ডিংয়ের মধ্যে, হাই রাইজ বিল্ডিং ময়মনসিংহে 12টা বিল্ডিংয়ের মধ্যে 11টা বিল্ডিং যখন ডিটেল ইঞ্জিনিয়ারিং টেস্ট করা হয়েছে ফেল করেছে, কারণ যে মেটেরিয়াল দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি, যেই ডিজাইন অনুযায়ী তৈরি করার কথা সেটা হয়নি।
কিন্তু ডিজাইনার হয়তো ঠিকই করেছে, ফিল্ডে যখন গেছে তখন গন্ডগোল হয় নাই। তো এইটাই বারবার বলা হচ্ছে যে মনিটরিং এর জন্য একটা থার্ড পার্টি এনগেজ করে, এবং সে হচ্ছে যে নকশা প্রণয়ন করবে, যে আর্কিটেক্ট, যে ইঞ্জিনিয়ার, তাকে ইনভলভমেন্ট রাখতে হবে, তাকে অ্যাকাউন্টেবল হতে হবে। এটার জন্য একটু খরচ বেশি হবে মালিক পক্ষের, কিন্তু যেটা হবে রাজুকের জন্য এটা হয়তো আমরা কথা বলছি ভবিষ্যতে যে ভবনগুলো নির্মাণ করা হবে সেগুলোর প্রসঙ্গে। পুরানো আমরা যদি আলোচনাটা ভূমিকম্পের এই মোকাবেলার প্রস্তুতি বিষয়ক আলোচনাটা একটু স্পেসিফিক করে আনি, এই মুহূর্তে ধরেন এই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আর অল্প 2-3 মাস আছে, এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে করণীয় কি আমাদের এই ভূমিকম্প মোকাবেলার জন্য? যে কাজটা তারা স্টার্ট করে দিয়ে যাবে, পরবর্তী সরকার আসলে টেক ওভার করবে, কালকে থেকেই আমাদের কাজটা। সেটা আমি বলছি তো, এটা আসলে আমি ইনফ্যাক্ট 1 বছর আগেই ওনাদেরকে বলে এসেছি, কিন্তু কাজ হয়নি। ইমিডিয়েটলি আমি মনে করি যেহেতু আর্থকুয়েকটা হয়েছে এবং বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আর্থকুয়েক ছাড়বে না, আমাদের আর্থকুয়েক ভবিষ্যতে আসবেই, 5.7 অবস্থা, আমাদের ইমিডিয়েটলি নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনি যেটা আমরা আলোচনা করছি সেটা, আর এক্সিস্টিং বিল্ডিংগুলোতে চেক করতে হবে, কারণ এক্সিস্টিং বিল্ডিংগুলোতে প্রবলেম। কারণ নতুন বিল্ডিং তো এখন কিন্তু দেখবেন যে গত 3-4 বছর কিন্তু স্থবির, খুব একটা আগাচ্ছে না, নতুন বিল্ডিং মেজর হচ্ছে না, ইন্ডিভিজুয়ালি করছে। কিন্তু ইন্ডিভিজুয়াল যখন বিল্ডিংগুলো করছে সেটা কে মনিটর করছে? রাজুক যে কিন্তু ওদেরকে চার্জ করতেই পারে, কিন্তু রাজুকে চার্জ করার আগে রাজুককে যখন বিল্ডিংটা ছাড়পত্র বা রাজুক প্রথমে ওদেরকে দায়িত্ব দিবে, তখন বলতে হবে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে যে ডিজাইন ওই বিল্ডিংয়ের সাথে জড়ানো ছিল, এবং সে আলটিমেটলি একটা সার্টিফিকেট দিবে, একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম, যেখানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্লাম্বিং সব রকম। ওখানে কিন্তু খালি সিভিল ইঞ্জিনিয়ার না, ওখানে আপনাকে প্লাম্বিং ইঞ্জিনিয়ার অর্থাৎ টয়লেটের কানেকশন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তারপর আপনার আর্কিটেক্ট, সব রকম লোককে ইনভলভ করতে হবে, এবং তার একটা ফুল ফ্লেজের টিম থাকবে যে প্রত্যেক জিনিস সার্টিফাই করবে যে প্রপার কোয়ালিটি। আপনি ধরেন ইলেকট্রিক যদি ঠিক মতো না করেন কী হবে জানেন, আপনি এখানে একটা এসি লাগালেন, তখন এসি হয়তো টানতেই পারলো না, এবার আপনি দেখবেন যে অনেক বিল্ডিংয়ে আগুন লেগে যায়, কারণ যেটা হচ্ছে যে পরে চেঞ্জ করে ফেলে। আর এটা হচ্ছে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। এখন পুরনো বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই একই সেট আপ দিয়ে আপনি করতে পারেন। উনি একটা টার্ম ইউজ করছে, ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট। ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আপনি পুরনো বিল্ডিংকে যদি চেক করতে যান, বিল্ডিংয়ের বিভিন্ন মেটেরিয়াল কোয়ালিটি চেক করতে গেলে রড কেটে আনতে হয়, কংক্রিট কেটে এনে চেক করে বলতে হবে। নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে নতুন বিল্ডিংয়ের মশলাটা থেকে আপনি ডিসিশন নিতে পারবেন, যেহেতু তখন নতুন তৈরি হচ্ছে, রডটা আপনি বাজার থেকে কিনে পরীক্ষা করতে পারেন। কিন্তু এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ভিতরে রড কাটতে হবে, আপনার কংক্রিট কাটতে হবে, তার মানে এটা একটা প্রফেশনাল একটা ফার্ম থাকতে হবে যাদের এই ক্যাপাসিটি আছে। এখন ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অনেকে হয়তো বিশ্বাস করে না, বা রানা প্লাজার পর বাংলাদেশে এরকম 100টার মতো ফার্ম ডেভেলপ করেছে, কারণ পুরা এই 3500 ফ্যাক্টরি বিল্ডিংয়ে কিন্তু এই কোম্পানিগুলোই চেক করেছে। এখন ওদেরকে যদি এনগেজ করা যায় কোনো ব্যাপারই না। এই টোটাল ব্যবস্থাপনাটার নেতৃত্বে কে থাকবে? রাজুক বলেন, শুনেন এখানে আসলে মেইনলি নেতৃত্ব থেকে যেটা কোঅর্ডিনেশন, রাজুক যেটা করবে এটা তৈরি করে দেয়া আছে রাজুককে, যে এইভাবে যে নির্ণয় করবে মানে কোন কোম্পানিগুলোকে কীভাবে নিবে তার স্পেসিফিকেশন এবং তার ক্রাইটেরিয়া সেট করে দেওয়া আছে রাজুকের কাছে। আমরা কয়েকবার করে দিয়েছি, আইবি, বিআইপি এবং মানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান মিলে। কিন্তু রাজুক কোনো কারণে মনে করছে যে এই কাজটা করলে রাজুকের ক্ষমতা হারিয়ে যাবে। আমরা বারবার চেষ্টা করলাম, আলটিমেট সে কিন্তু রাজুকের, উনি যেটা বললেন অকুপেন্সি সার্টিফিকেট তো রাজুকে দিবে, কারণ এগুলোর কিন্তু অকুপেন্সি সার্টিফিকেট নাই, কারণ ছাড়াই কিন্তু বিল্ডিংগুলো ব্যবহার হচ্ছে। এখন যদি এগুলাকে চেক করে সার্টিফিকেশনের কথা বলে, অটোমেটিক কিন্তু রাজুকই দায়বদ্ধ, অর্থাৎ রাজুকের ক্ষমতা কিন্তু কমবে না। কিন্তু রাজুক যদি প্রসেসটা শুরু করে এখন থেকে ডাউন দি লাইন, ধরেন 5 বছর পর আমরা হয়তো বলতে পারবো যে ঢাকা শহরের কোন বিল্ডিংগুলো খারাপ, কোন বিল্ডিংগুলো ভালো, সেটা আমরা চিহ্নিত করেছি এবং মজবুতিকরণ করা হয়েছে। এইভাবেই কিন্তু সারা ওয়ার্ল্ড চলে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ময়মনসিংহের আপনারা দেখেছেন যে সেখানে বেশ কিছু ভবন ঠিকভাবে তৈরি করা হয়, একটা ওয়ার্ডে কাজ করেছে, একটা ওয়ার্ডে। তো দেখা গেল যে ভূমিকম্প হলেই আমরা ঢাকা নিয়ে অনেক আলোচনা করছি, অ্যাজ ইফ ঢাকার বাইরে অন্য জেলা বা বড় শহরে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু বলা হচ্ছে যে ঢাকা সহ অন্তত 9টি বড় শহর ঝুঁকির মধ্যে আছে, এগুলো থাকবে না। আপনার কি মনে হয় ঢাকার বাইরে আসলে এই ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতিটা কেমন এবং কোন কোন শহরগুলো ঝুঁকির মধ্যে আছে? ময়মনসিংহ তো আছে, সিলেট আমরা কাজ করেছি, টাঙ্গাইল, সুনামগঞ্জ, ওইসব জায়গাগুলোতে কাজ করেছি, পৌরসভাগুলোতে। হ্যাঁ, এগুলো ঝুঁকির মধ্যে আছে এবং খুবই ভয়ানক অবস্থা। কারণ ঢাকার যে অবস্থা, এত ঘিঞ্জি শহর, এটা কিন্তু একটা পপুলেশনের দিক থেকে ভালনারেবিলিটি যখন আমরা করি, যখন এক্সপোজার দেখি যে এইখানে আসলে কত ভবন ঝুঁকির মধ্যে আছে, এখানে কত মানুষ ঝুঁকির মধ্যে আছে। এখন ঢাকায় যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সেই জন্য ঢাকার নামটা সবসময় চলে আসে, একেবারে সারা গ্লোবালিও চলে আসে। কিন্তু অন্যান্য শহরগুলোও একই ঝুঁকির মধ্যে আছে, কারণ আমাদের সব জায়গা থেকেই ভূমিকম্প হয়ে গেলে উদ্ধার কার্য চালানোটা অসম্ভব একটা
কঠিন ব্যাপার হয়ে যাবে, কারণ এই যে আমাদের ন্যারো রাস্তা, সরু গলি, একটা বিল্ডিংয়ের গায়ে একটা বিল্ডিং, মানে বিল্ডিংগুলো যদি এরকম 5-6 তলা বিল্ডিং এবং যেগুলা অনেক ক্ষেত্রে প্রপারলি করা না, সেগুলো যখন ভেঙে পড়বে তখন ওই রাস্তাটা তো বন্ধ হয়ে যাবে, ওই বাড়িতে ভবনে আটকে যাবে অনেক মানুষ, আপনি উদ্ধার করবেন কিভাবে? এবং আপনি সেই যেই ধরেন মানুষ কিছু উদ্ধার হয়ে বের হয়ে আসতে পারলো, তাকে আপনি কোথায় নেবেন? হসপিটালে কোথায় নেবেন? তাকে আশ্রয় দিবেন কোথায়? অর্থাৎ আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টের যে অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং এর কথা বলছেন, এই মুহূর্তে আমাদের ইমিডিয়েটলি কি ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কি ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে? যারা ইনহ্যাবিটেন্ট তাদেরকে সচেতন করা, লোকালিটি কে যারা লোকাল জনপ্রতিনিধি আছেন তাদেরকে সম্পৃক্ত করা, কিংবা কিছু পাইলট কিংবা কিছু মোবাইল কিছু ব্যবস্থাপনা রাখা। অর্থাৎ আপনি যেটি বললেন, আমি চাইলে তো এখন ঢাকা মেডিকেলে যেতে পারবো না যদি 5 কিলোমিটার দূরে হয়, কি ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে? এগুলো আসলে এক কথায় বলাটা কঠিন, কিন্তু এটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় এটা প্র্যাকটিস হয়ে আছে যে কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে মহল্লার মধ্যে। ইভেন আমাদের ওয়ার্ডও কিন্তু অনেক মানুষ, এক একটা ওয়ার্ডে আমাদের 1 লক্ষের মতো মানুষ, এতগুলো মানুষকেও কিন্তু আমরা একসাথে কাজ করতে পারবো না। আরও ছোট স্কেলে নিয়ে মহল্লা ভিত্তিক আমরা যদি আমাদের প্রস্তুতিটা তৈরি করি, এবং আরও সবচেয়ে আগে প্রয়োজন, আজকে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে প্রচুর মানুষ প্যানিকড বিহেভিয়ার করেছে, তার মানে তার কোনো ধরনের কোনো ট্রেনিং নাই যে এরকম একটা দুর্যোগের সময় সে কী করবে, এবং অনেক ক্ষেত্রে আহত হয়েছে যারা, ইভেন আমি দেখলাম যে বুয়েটের ছাত্র আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আছে, উপর থেকে লাফ দিয়েছে। এই জায়গাগুলো কিন্তু হিউম্যান বিহেভিয়ার এরকম করবে, কিন্তু করবে যখন যদি সে প্রপার ট্রেনিং এবং ড্রিলের মধ্যে দিয়ে যায়, তাহলে সে করবে না। আমি যেটা বললাম যে আজকে যদি একটা স্কুল খোলা থাকতো, একটা কলেজ খোলা থাকতো, তাহলে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি হয়ে যেত। এবং কমিউনিটিতে আমি মনে করি যে আমাদের ইভেন আমাদের যেসব ধর্মীয় উপাসনালয়গুলো আছে, মসজিদ আছে, মন্দির আছে, ওইখানেও কিন্তু আমরা সাধারণ মানুষকে রিচ করতে পারি যে একটা ভূমিকম্প হলে আমি আসলে কিভাবে বিহেভ করব। যে আমরা সাধারণভাবে যেটা বলি যে ভূমিকম্প যখন বড় শেকিং হচ্ছে, তখন আসলে যদি কলাম স্ট্রাকচারের বিল্ডিং হয়, তখন ওই কলামের পাশে দাঁড়ানো বা টেবিলের নিচে একটু থামলে পরে আমরা সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করব। তো এইসব কিছু, এবং কিছু সেফটি ইমার্জেন্সি কিট ঘরে রাখা, এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু জোর দিয়ে এটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন। একটা জিনিস দেখা যাচ্ছে যে আজকে যেমন ভূমিকম্পের পর আমি নিজেও রাস্তায় বেরিয়ে গেছি, গিয়ে দেখলাম অনেক মানুষ রাস্তায়। এখন যাব কোথায়? ডানে বামে তাকাচ্ছি, সবখানেই সরু রাস্তা, গলি, খোলা মাঠ পাচ্ছি না। আমার বামে বিল্ডিং, ডানে বিল্ডিং, সামনে বিল্ডিং। তো এই তাৎক্ষণিকভাবে রাস্তায় বেরিয়ে আসাটা আসলে কতটা উপকারে দেয়? প্রথম দিকে আমরা কিন্তু একটা কথা বলছিলাম, উনি আর আমি দুইটাই, আপনি মাথায় রাখবেন যে যখন আর্থকুয়েক চলে, ডিউরিং আর্থকুয়েক আপনি কিন্তু কোনো প্যানিক করা যাবে না। এই জিনিসই সবাই শেখানো, এবং মাথায় হাত দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ানো, এটা সবসময় নিয়ম। কারণ আপনি দেখবেন যে বিল্ডিং যখন আর্থকুয়েক আসে, প্রথমে ছাদটা যদি ভেঙে যায়, বিল্ডিংয়ে যদি ভূমিকম্প সেফ হয়, ইটস ওকে। বিল্ডিংয়ে যদি ভূমিকম্প সহনীয় না হয়, আপনি প্রথমে কিন্তু ছাদটা ভেঙে পড়বে। আপনি ওই সময়টা নিজেকে বাঁচানোর জন্য যেটা করে মাথায় হাত দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকবেন, কারণ কর্নার বা এজগুলো কিন্তু জীবনে ভাঙবে না, সেটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, ওই ট্রায়াঙ্গেলটা আপনি ট্রায়াঙ্গেল অফ লাইফ বলে। তো এইটা ফার্স্ট প্রায়োরিটি। তারপর ভূমিকম্প শেষ হলে যদি বেঁচে যান, আর্থকুয়েকটা বিল্ডিংটা বেঁচে যায়, মানে বিল্ডিংটা টিকে থাকে, আপনি গ্র্যাজুয়ালি বিল্ডিং থেকে বাইরে চলে যাবেন। এখন বাইরে যে পরে আর্থকুয়েকের জন্য বলা হয় যে একটা ফাঁকা জায়গার চিহ্নিতকরণ, এখন সেই চিহ্নিতকরণ করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ফাঁকা জায়গাই নেই। পুরান ঢাকাতে করতে গেলে দেখবেন যে হয়তো 2টা মাঠ আছে, ধূপকলা মাঠ এদিকে একটা আছে, আর এদিকে আরেকটা মাঠ আছে। কিন্তু যেটা হচ্ছে যে এই জায়গাগুলোটা একটু বের করতে হবে। আপনার নিয়ম হচ্ছে যে কোনো একটা প্ল্যান্ড এরিয়াতে আপনি ফাঁকা জায়গা রাখতেই হবে, মানে ক্লাস্টার, কিছু ব্লক একটা এরিয়া, সাথে একটা মাঠ, একটা ব্লক এরিয়া মাঠ। এখন ঢাকাতে এটা কোথায়? কেউ তো জায়গাই ছাড়ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ট্রেনিংয়ের একটা জিনিস যেটা ব্যাপার হয়েছে, আপনি দেখেন এগুলো সবগুলোর প্রিমাইজ বা সবগুলোর বেসিক ইয়াটা হচ্ছে কিন্তু আপনি ভবন যদি টিকে থাকলে তাহলে কিন্তু আপনার বেঁচে যাওয়ার ব্যাপারটা আসছে। তার মানে আমি আবার ঘুরে যদি বলি, আমি বারবার এটা জোর খাটাচ্ছি এই জন্য, অ্যাওয়ারনেসটা আমাদের 10% লোক বা 15% লোককে নিয়ে, 90% লোক বা 85% লোকই কিন্তু বাঁচবে যদি ভবনটা টিকে থাকে। সেই জন্য আমাদের বিল্ডিং কোডটা এনফোর্স করা এবং এক্সিস্টিং বিল্ডিংয়ের কী অবস্থা এটা চিহ্নিতকরণ করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হতে হবে। যেটা আমি দেখেছি যে কিছুদিন ধরে আমাদের গত 3-4 বছর ধরে একটা ইউএনডিপির একটা প্রজেক্ট চলছিল, দেখা যাচ্ছে যে আমাদের টপ লেভেলের আমলাদের বাইরে ট্রেনিং করে আনাটাই হচ্ছে তার মেজর টার্গেট। কিন্তু সেটা তো অ্যাওয়ারনেসের পার্ট।
যেটা আমরা খুব অল্প টাকাতে বাংলাদেশে আমরা পুরান ঢাকায় আমরা অনেক দিন ধরে কাজ করছি। 2008 সাল থেকে ওনার এবং আমার জয়েন্ট ছাত্ররা আমরা কাজ করছি, এবং ওখানে মহল্লা ভিত্তিক কাজ কিন্তু করা যায়। কারণ পুরান ঢাকায় একটা সুবিধা হচ্ছে অন্য জায়গা থেকে, ওখানে কমিউনিটির একটা বন্ডেজ আছে, এবং ওখানে একটা মহল্লাকে কি জানি বলে, একটা ওদের একটা ইউনিট আছে, পঞ্চায়েত কমিটিকে নিয়ে আপনি কাজ করতে পারেন। ওদেরকে যদি ট্রেনিং দেন ওদের, কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে পুরান ঢাকায় এটা করা সম্ভব, বা নতুন ঢাকায় করা সম্ভব না, কারণ নতুন ঢাকায় কোনো বন্ডিংই নেই কারোর সাথে কারো। তো এই বন্ডিংগুলো আনা, বাট প্রথম কথা হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে বিল্ডিংকে মজবুতিকরণ করা, সেটা এক্সিস্টিং বিল্ডিং হোক নতুন বিল্ডিং হোক। দেন পঞ্চায়েত থাকলে পঞ্চায়েতকে অ্যাক্টিভেট করা, এবং পঞ্চায়েতের মাধ্যমে ট্রেনিংগুলো দেওয়া, এবং প্রত্যেক বিল্ডিংয়ে একটা ফোকাল পয়েন্ট করা। আপনি দেখবেন যে আমাদের ট্রেনিং, আমাদের স্কুল ইউনিভার্সিটির কথা বলেছে, আমি বুয়েটে গত 20 বছর মাত্র একবার ট্রেনিং করাতে পেরেছি, ফায়ার ট্রেনিং, ফায়ার ড্রিল আমি জোর করে করেছি ফায়ার সার্ভিসকে এনে, এবং আমাদের পুরো ডিপার্টমেন্ট আমি কালার মার্ক করে দিয়েছি, আর্টগুলো লাগলে কে যাবে, আর্টকেও কিন্তু একই। তার মানে আপনাকে ঠান্ডা মাথায় রেগুলার ট্রেনিং, আপনি যদি জাপানে যান, অন্য দেশে যান, ওরা প্রতি 15 দিন পর ট্রেনিং করে, আমাদের অত দরকার নেই, বা 3 মাসে একবার করি। ড্রিলিং না করলে আপনি এই যে আজকে যেটা হচ্ছে প্যানিক, বড় আর্টকুয়েক হলে এই প্যানিক তো স্ট্যাম্পিডে মারা যাবে। আমরা আলোচনার একেবারে শেষ দিকে আছি, যেটা বলা হয় একটা বড় ভূমিকম্প হলে তারপরে আফটার শক হয়। আপনাদের যে ভূমিকম্প হলো, এটার কি আফটার শক হওয়ার আশঙ্কা আছে? নেচারটা কি? এইটা নিজে আসলে ইটসেলফ বড় আর্টকুয়েক না, আমি বলছি এটা ফোর্স শক হতে পারে যদি এরপরে কয়েকটা আর্টকুয়েক হয় নেক্সট 10-12 দিন, কিন্তু আমার মনে হচ্ছে না, তাহলে আজকে 2-1টা হতো, কিন্তু যদি হয় তাহলে। বাট ফোর্স শক, এটা আফটার শক হলে, এটা যদি 7 ম্যাগনিটিউড হতো তাহলে এর পরেগুলোকে আমরা ফোর্স শক বলতাম। এটা আমার মনে হচ্ছে যে স্ট্যান্ড অ্যালোন একটা, বাট ফোর্স শক হতে পারে। ফোর্স শক যদি হয় তাহলে আমাদের জন্য খারাপই আছে। এটা আসলে নিশ্চিত করে বলাটা তো আসলে ন্যাচারাল জিনিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিগ অ্যালার্ম, এই অ্যালার্মটাকে আমাদের কগনিজেন্সে নিতে হবে। আপনার কাছে এবার জানতে চাই যে এখন যে কোনো সময় ঘটে যেতে পারে, রাষ্ট্র, সরকার তাদের যেই দায়িত্বগুলো পালন করার কথা তেমনভাবে করছে না, সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করছে না, মানুষের দায়িত্ব কি, নগরবাসীর দায়িত্ব কি, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বসবাস করেন, তারা আগামীকাল থেকে কি ধরনের প্রস্তুতি রাখবেন যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটলে কি করবে তারা? আমার কাছে একটা মনে হয় যে যার নিজের যেই ভবনে থাকে সেটার ঝুঁকিটা তো তাকে দায়িত্ব নিয়ে ওইটা দেখতে হবে, যে তার ভবনে যদি ফাটল হয়ে থাকে এটা তাকে চেক করাটা দায়িত্ব। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার, সেটা ব্যক্তিগত পর্যায়ে নিতে হবে। সরকার হয়তো সরকারি ভবনগুলো দেখবে, যতগুলো স্কুল আছে, কলেজ আছে, সেগুলোকে কিন্তু সেই কর্তৃপক্ষের উচিত তাদের স্কুলগুলোকে চেক করা, এবং তাদের যেই ছাত্রছাত্রী আছে তাদেরকে একটা মহড়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তারপরে যত ইন্ডাস্ট্রিগুলা অলরেডি অনেকখানি, তারা যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে তারা অলরেডি তারা চেকড বিল্ডিংগুলা, কিন্তু তাদের কর্মীদের মহড়ার মধ্যে নিয়ে আসা। কারণ যদি কাজের মধ্যে এরকম একটা শেক হয়, যদি বিল্ডিং সেখানে মজবুতও থাকে, তারপরেও কিন্তু সেখানে বিরাট প্যানিক হবে এবং স্ট্যাম্পিড, মানে ওই যে মানুষ বের হবে কোন দিক দিয়ে, কীভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তারা বের হয়ে যাবে, এটা কিন্তু শেখার ব্যাপার। এই জায়গাগুলো খুব একটা জিনিস দেখা যায় যে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার ক্ষেত্রে, ধরেন কোনো একটা ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো, কিংবা তার বিল্ডিংয়ের ত্রুটি ধরা হলো, তাকে একটা নোটিশ দেওয়া হলো, সংশ্লিষ্ট সংস্থাকে ম্যানেজ করে আবার এটা চালিয়ে নেয়। এই যে করাপশনের জায়গাটা, এটি নিয়ে কি বলবেন? আসলে প্রথমে আপনি যেটা করতে হবে, চিঠি না, প্রত্যেক বিল্ডিংয়ের ট্যাগ, মানে আমি বাইরের কথা বলছি, আমি 2-1 জায়গায় ট্রেনিংয়েও গেছি, বিল্ডিংয়ে ওরা প্রথমে 3 রকম প্ল্যাকার্ড করে, একটা রেড প্ল্যাকার্ড, একটা গ্রিন প্ল্যাকার্ড, একটা ইয়েলো প্ল্যাকার্ড। রেড প্ল্যাকার্ড হচ্ছে যে বিল্ডিংটি ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করতে, ওরা সাথে সাথে বিল্ডিংয়ের গায়ে কিন্তু সিল করে লাগিয়ে দেয়, মানে বিল্ডিংটা বন্ধ করে দেয় না, বিল্ডিং গায়ে লাগে। কিন্তু রেড প্ল্যাকার্ড হলে বিল্ডিংয়ে আপনি থাকতে পারবেন না। ইয়েলো প্ল্যাকার্ড মানে আপনি বিল্ডিংয়ে থাকতে পারবেন, কিন্তু কশাসলি, মানে আপনাকে সাবধান থাকতে হবে। কিন্তু বিল্ডিংয়ের গায়ে বড় করে লাগিয়ে দিচ্ছে, একটা 2 ফিট বাই, বলা আছে কত ফিট সাইজের হবে, আমেরিকান কোডে কিন্তু বলা আছে এই সাইজের 2 ফিট বাই 1 ফিট বা 1.5 ফিট সাইজের প্ল্যাকার্ড, যাতে সবার চোখে পড়ে, ভিজিবল। গ্রিন প্ল্যাকার্ড মানে আপনি বিল্ডিং ফুললি সেফ, ইউ ক্যান স্টে দেয়ার অ্যাজ লং অ্যাজ পসিবল, এবং নেক্সট 5 বছর, ওরা বলে 5 বছর একটা সাইকেল, ইচ 5 ইয়ার্সে প্রত্যেক বিল্ডিং চেক করতে হবে। তা আমাদের দেশে তো কোনো বিল্ডিং চেকের শুরুই করি নেই আমরা। তো আমি মনে করি করাপশনটা তখনই দূর হবে, করাপশন এই দেশে থাকবে, বাট একটা উপায় হচ্ছে বিল্ডিং গায়ে যদি আমরা প্ল্যাকার্ড লাগাই দিই, ওটা থেকে তুলে আনতে পারবে না, এবং মানে ওটা লাগিয়ে দিয়ে, এবং কি করণীয়, কি করলে তাকে ইয়েলো থেকে সে গ্রিনে যাবে, আর কি করলে সে রেড থেকে গ্রিনে যাবে, সেই বুদ্ধিটাও দিয়ে দেয়া। তো আমি আপনাকে একটা সুখবর দিই, রানা প্লাজা পরে গার্মেন্টসটিতে এইভাবেই আমরা কাজ করেছি, এবং অলমোস্ট বলতে পারেন যে
100% না হলো 80% গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু এইভাবেই অনেক উত্তরণ অনেক করেছে। ইমপ্রুভ করেছে এবং তাদের process. নিরাপত্তা বেষ্টনী This অনেক is the মজবুত process. হয়েছে আগের চেয়ে, কিন্তু গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে করা যাচ্ছে, সেখানে হয়তো বিদেশিদের চাপ আছে, একটা চাপ রিকোয়ারমেন্ট আছে, আছে। সেই কারণে এখন আমাদের নিজেদের আমাদের নিরাপত্তা চাপটা নিয়ে আমাদের earthquake, চাপ নাই। ভূমিকম্পই তো আমাদের এখন চাপ থাকবে। আমাদের এই যে এবারে যে ধাক্কাটা আমরা খেলাম, এটাই চাপ হওয়া এটাতে মানে উচিত। কি এটা একটা আমাদের এই যে রিস্কের যে পারসেপশনটা, এটা আমাদের কিন্তু ভূমিকম্পে যে কেমন ধাক্কা হয় এটা কিন্তু আমরা জানি না কেউ, বুঝিনি, হ্যাঁ। আগে তো দূরে দূরে হতো। আগে এইবার কিন্তু আমরা এটা বুঝতে পারছি। এখন প্রতিটা মানুষ, এখন আমি যদি বলি নিউ মার্কেট এলাকায় যত এইসব হকার্স, গাউসিয়া মার্কেট যেসব বিল্ডিংগুলো আছে, এগুলা তো সব সময় ভূমিকম্প বলেন, আগুন বলেন, মানে একবার ওটার ভিতরে কেউ ঢুকলে যে কোনো একটা মানে ইটস ইয়ের মতো, মানে মেজের মতো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আসলে এই আলোচনায় একটা জিনিসই পরিষ্কার হলো, আমরা অনেক বড় রকমের ঝুঁকির মধ্যে আছি বড় ভূমিকম্পের। এখন থেকে প্রত্যেককে, রাষ্ট্র, সরকার, ব্যক্তি, সংগঠন, সংস্থা, সবাইকে প্রস্তুতি রাখতে হবে এই যে কোনো দুর্ঘটনা হলে মোকাবেলা করার জন্য। সবাই ভালো থাকবেন।